রেশমি একজন গরিব ঘরের মেয়ে ছিল আর তার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালাতো। ওর পরিবারে ওর বাবা আর মা ছিল। রেশমি গ্রামের সরকারি স্কুলে ক্লাস 3-তে পড়তো। একদিন রেশমি যখন স্কুলে টিফিন করতে বসেছিল তখনও টিফিন বক্স খুলে দেখে বক্সে 2টো শুকনো রুটি আর সাথে নুন রাখা আছে। ওর সাথে না কোনো আচার ছিল না কোনো সবজি। এই দেখে রেশমি উদাস হয়ে বলল, ধ্যাৎ, আজকেও সেই শুকনো রুটি আর নুন, এই খেয়ে তো আমি বোর হয়ে যাচ্ছি। তখনই সেখানে রেশমির বান্ধবী কাজল এলো। এই রেশমি, কুরকুরে খাবি? কুরকুরে? সেটা আবার কি? আরে একবার খেয়ে তো দেখ, এরকম জিনিস এর আগে একবারও খাসনি। এই নে খা, সকালে স্কুলে আসার সময় বাবা আমাকে কিনে দিয়েছে। কাজল ওকে অল্প করে কুরকুরে খেতে দেয় আর রেশমি খেয়ে খুব খুশি হয়ে যায়। ওর খিদে পেয়েছিল খুব বেশি আর ওকে কুরকুরে দিয়েছিল কম, আর তাই ও নিজের রুটি বার করে আর তার মধ্যে কুরকুরে দিয়ে রোল করে খেতে লাগে। রেশমি যখনই ওই কুরকুরে দিয়ে রুটি খেতে লাগলো তখনই এর টেস্ট ওর খুব ভালো লাগলো। এই, এটা তো খেতে খুব সুন্দর রে। এই কাজল, আর একটু দিবি রে? আর একটু দিবি? হ্যাঁ হ্যাঁ, এই নে এই নে। এরপর রেশমি দ্বিতীয় রুটিটাও ওই কুরকুরে দিয়ে খেয়ে নিল। রেশমির পরিবার খুবই গরিব আর বর্তমানে সবজির দাম তো আকাশ ছোঁয়া, তাই অত দামি সবজি কিনে খাওয়া ওদের পক্ষে সম্ভব ছিল না। এর কিছুদিন পর আবার কাজল স্কুলে কুরকুরে নিয়ে আসে, আরও একটা প্যাকেট ও রেশমির জন্য নিয়ে আসে। ওই দিন রেশমির মাথায় একটা আইডিয়া এলো। সে কিছুটা কুরকুরে খেলো আর বাকিটা বাড়িতে নিয়ে এলো। এরপর সন্ধেবেলা ওর মা যখন আটা মাখছিল তখন রেশমি ইচ্ছে করেই একটা কুরকুরে ওর মধ্যে দিয়ে দিল। এ তুই কি করলি মা? একেই বাড়িতে আটা কম, তার মধ্যে তুই এটা কি মিলিয়ে দিলি? মা, এটা কুরকুরে, এটা না আটার সাথে মেখে তুমি সেঁকে দাও। মাথা খারাপ আছে এই মেয়ের। আর এখন কী বা করব? এটা মেখে এখন রুটি করতেই হবে, কি যে করে না। এরপর রেশমির মা হেমলতা আটার মধ্যে কুরকুরে গুঁড়ো করে দিয়ে মেখে নিল, আর তারপরে কুরকুরে মেশানো রুটি তৈরি হয়ে যায়। রেশমির এই কুরকুরে মেশানো রুটি খুব পছন্দ হয়, তার সাথে তার মা বাবারও। এইভাবেই সময় এগিয়ে যায়। আজ রেশমি 20 বছরের, তাই ওর বাড়ির লোক ওর জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে দেয়। তারপর একদিন পাশের গ্রামের পরাগ নামে একটি ছেলের সাথে ওর বিয়ে হয়ে যায়। পরাগ একটি ফ্যাক্টরিতে গার্ডের চাকরি করত। বিয়ের পরের দিন। বৌমা, তুমি ঘরের মধ্যে কি করছো? আজকে তোমার প্রথম রান্নার দিন, তাই রান্নাঘরে এসো আর তোমার যা বানাবার ইচ্ছা তাই বানিয়ে ফেলো। হ্যাঁ মা, আমি 2 মিনিটে আসছি। রেশমি তাড়াতাড়ি নিজের ব্যাগ খোলে আর সেখান থেকে কুরকুরের প্যাকেট বার করে। যা দেখে ওর হাজবেন্ড পরাগ বলে, এ কি রেশমি, তুমি প্রথম দিন আমাদের কুরকুরে রান্না করে খাওয়াবে? ওহো, তুমি চুপ করো না। এমনি আমার প্রথম দিনের রান্না নিয়ে আমি খুব টেনশন করছি, তার উপর মা তো বলেছে আমি যা বানাতে পারি তাই বানিয়ে দিতে। এরপর রেশমি রান্নাঘরে গিয়ে ওই কুরকুরেগুলোকে কুটে গুঁড়ো করে নেয়। ওই কুরকুরের গুঁড়ো আটার সাথে মিশিয়ে রুটি বানিয়ে দেয় আর তার সাথে আলুর দম। ওদের পিসি শাশুড়ি ওদের বিয়ের পরও ওই বাড়িতেই ছিল, তাই উনিও ওর হাতে বানানো কুরকুরে রুটি আর আলুর দম খায়, যা খেয়ে খুব ভালো লাগে। আরে বৌমা, এ কি খাবার বানালে? এ খেয়ে তো আমার প্রাণ জুড়িয়ে গেল। বাহ, খুব ভালো বৌমা। সবারই রেশমির হাতের কুরকুরে রুটি খুব ভালো লাগে। আর এইভাবে কিছুদিন কেটে গেলে রেশমি প্রেগনেন্ট হয়। এর 9 মাস পর রেশমি একটি ছেলের জন্ম দেয়, যাতে বাড়ির সবাই খুব খুশি হয়। কিন্তু ওদের এই খুশি বেশি দিন টিকল না। একদিন সন্ধেবেলা পরাগ যখন ডিউটি করছিল, কিছু চোর ফ্যাক্টরিতে ঢুকছিল, আর পরাগ ওদের বাধা দিলে ওদের সাথে পরাগের হাতাহাতি হয়। আর তার ফলে চোররা ছুরি দিয়ে পরাগকে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে অন্য সিকিউরিটি গার্ড পুলিশকে কল করে। পুলিশরা চোরকে ধরে ফেলে আর পরাগকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরাগের প্রাণ বেঁচে গেলেও ওর অনেক আঘাত লেগেছিল, আর তাই ডাক্তার ওকে কিছু মাসের জন্য বেড রেস্টে থাকতে বলে। এখন আমরা কি করব আর কিভাবেই বা সংসার চলবে? মা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বাজারে কুরকুরে রুটির ঠেলা লাগাতে চাই। আমার বিশ্বাস যে আমার হাতে বানানো কুরকুরে রুটি সবার খুব ভালো লাগবে। কিন্তু রেশমি, এসবের জন্য টাকা কোত্থেকে আসবে? কারণ তুমি তো জানো যে আমার কামাই এতটা ছিল না যে আমি সেভিংস করতে পারতাম। তখনই ওখানে ফ্যাক্টরির ম্যানেজার চলে আসেন। পরাগ, তুমি যে সাহসিকতার সাথে আর সততার সাথে নিজের ডিউটি করলে আর ওই চোরদের আটকালে, এর পুরস্কার হিসেবে আমাদের কোম্পানির মালিক তোমাকেই 50,000 টাকা দিয়েছে।
এই শুনে সবাই খুব খুশি হয়, আর রেশমি পরের দিনই প্রয়োজনীয় জিনিসপত্র বাজার থেকে কিনে নিয়ে আসে। এখনও ওই ঠেলাতেই কুরকুরে রুটির সাথে আলুর দম আর ধনেপাতার চাটনি করে বিক্রি করতে লাগে। ওর ঠেলাতে গ্রাহকদের ভিড় জমতে থাকে, আর ওর গ্রামের সাথে সাথে পাশের গ্রামের লোকেরাও ওর ঠেলাতে আসতে লাগে। ও দিদি, অনেক প্রশংসা শুনলাম আপনার এই কুরকুরে রুটির, তাই আজকে খেতেই চলে এলাম। দিন দিন আমিও খেয়ে দেখি কতটা স্বাদ এই কুরকুরে রুটি। দাদা, শুধু 20 টাকা প্লেট। আরে বাহ, এত কম দাম, তাড়াতাড়ি দিন একটা। যখনই ওই খদ্দের ওই কুরকুরে রুটি মুখে তুলল, ওই স্বাদ ও জীবনে ভুলতে পারলো না। এখন তো যে ওর ঠেলাতে একবার এসেছে সে বারবার আসে। এখন রেশমির ভালোই উপার্জন হতে লাগলো। 4 মাস পর পরাগ সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আর ও গার্ডের চাকরিও ছেড়ে দেয়। আর রেশমির সাথেই রেশমির ঠেলাতে ওকে সাহায্য করতে থাকে, আর এইভাবেই ওরা অনেক টাকা রোজগার করতে লাগলো। রীতি, নীতি, প্রীতি, আয় খাবার খেয়ে নে। এক্ষুনি আসছি মা। বন্দনার ডাক শুনি তার 3 মেয়ে রীতি, নীতি আর প্রীতি ঘরের দিকে এগোয়। রীতি সবসময় মাঝখানে হাঁটত, আর তার 2 দিকে 2 কাঁধ ধরে নীতি আর প্রীতি হাঁটত। আসলে নীতি আর প্রীতি অন্ধ ছিল। রীতি দেখতে পেত, কিন্তু সে ছিল খোড়া, তাই সে লাঠির ভরসায় হাঁটত, আর নীতি আর প্রীতি হাঁটত তার ভরসায়। কতবার বলেছি বেশি দূরে যাস না তোরা। রীতি দিদি তো আমাদের সাথেই ছিল। আরে কতদিন আর তোরা একসঙ্গে থাকবি? বিয়ে করে সবাইকে তো শ্বশুরবাড়ি যেতে হবে, তখন? তাহলে আমরা বিয়েই করব না, রীতি দিদির কাঁধ ধরে সারা জীবন এভাবেই থাকব। বন্দনার এই 3টেই মেয়ে ছিল, কিন্তু সবাই বিকলাঙ্গ, আর এর জন্য বন্দনার খুবই দুঃখ হতো। বন্দনার স্বামী ছিল একজন ছোট কৃষক। খুব পরিশ্রম করে সে সংসার চালাতো। একদিন, রীতি কোথায় তুই? মা, আমি রুটি করছি। আরে সারাদিন তুই একাই কাজ করছিস, বাকি 2 বোনকেও তো শেখা। মা, আমি করছি তো, তাছাড়া ওরা কিভাবে করবে? না রে মা, তুই শ্বশুরবাড়ি গেলে ওরাও তো ওদের শ্বশুরবাড়ি যাবে, তাহলে কাজ কিভাবে করবে? অন্ধরাও তো তাদের মতো করে কাজ করে, আর আমরা বড়লোকও না যে কাজের লোক রাখব। কিন্তু মা, ওরা কিভাবে করবে? তুমি নিজেই ভাবো, চোখে দেখতে না পেলে কিভাবে বুঝবে যে কোনটা চিনি আর কোনটা নুন? কিভাবে বুঝবে কোনটা কোন সবজি? মা, আমি তো বলছি তুমি আমার বিয়ে দিও না, আমি ইনকাম করে সবার দেখাশোনা করব। রীতির এই কথা শুনে বন্দনা কেঁদে ফেলে, আর নীতি ও প্রীতিও এই কথা শুনতে পেয়ে চুপি চুপি কাঁদতে থাকে। সেদিন রাতে, বাবা, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে হয় আমরা 3 বোন বিয়েই করব না, আর নইলে এমন বাড়িতে করব যেখানে 3 জন ভাই আছে। বাকি ধনী পরিবার, সুন্দর ছেলে এসব না হলেও হবে। বাবা, আমাদের 3 বোনকে আলাদা করো না, আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না। রীতির এই কথাতে বন্দনা আর শ্যাম রাজি হয়ে যায়। একদিন শ্যাম দৌড়িয়ে বাড়ি এসে বলে, ও গো, শুনছো? একটা খুশির খবর আছে। কি খবর গো, বলো। আরে কৃষ্ণপুরে কিশোরবাবু আছে না, ওনার 3টে ছেলেই অবিবাহিত, আর উনি নিজের ছেলেদের বিয়ে দিতে চান। তাই এর থেকে ভালো সুযোগ আর পাওয়াই যাবে না। তাই ওই বাড়িতে বিয়ে হলে 3 বোন একসাথেই থাকবে। কিন্তু উনি কি আমাদের সাথে সম্বন্ধ করবেন? আরে এটাই তো খুশির খবর গো। ওই 3 ভাইও চোখে একটু কম দেখে, মনে হয় এটা ভগবানেরই লীলা, বুঝলে? আচ্ছা, তাহলে তুমি তাড়াতাড়ি কথা বলো। আর পরের দিনই শ্যাম কিশোরীলালের বাড়ি পৌঁছিয়ে তার মেয়েদের বিয়ের কথা বলে, আর কিশোরীলাল বিয়ের জন্য রাজি হয়ে গেলে শ্যাম বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। 3 বোন খুবই খুশি ছিল। এরপর বিয়ের দিন রাত্রিবেলাতে বিয়ে শুরুর আগে, আরে ঠাকুর মশাই, একটু দাঁড়ান না, এত তাড়া কিসের? তো শ্যামবাবু বলছিলাম যে পনের ব্যাপারটা একটু সেরে নিলে ভালো হয় না? কিন্তু পনের তো কোনো কথাই হয়নি কিশোরবাবু, আর আমি তো আমার সাধ্য মতো দিচ্ছি। আরে আমি কি নিজের জন্য কিছু চাইছি নাকি? আপনি তো 3টে মেয়েকে আমার ঘরে পাঠাচ্ছেন নাকি? এবার ধরুন কাল যদি ওরা কোথাও ঘুরতে যায়, তখন কি অটো বাসের ধাক্কা খেতে খেতে যাবে নাকি? আরে ওদের জন্য একটা গাড়ি চাই তো নাকি? তাই আপনি একটা কাজ করুন, আপনি না ওই একটা এমন গাড়ি দিন যাতে 7 জন লোক একসাথে যেতে পারে। কিন্তু এরকম গাড়ি যে খুব দামি, আমি এত টাকা কোথা থেকে পাবো কিশোরবাবু?
আরে আপনাকে এখন কে দিতে বলছে? এখন আমরা আপনাদের মেয়েদেরকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। আপনি না হয় মাসখানেকের মধ্যে গাড়িটা নিয়ে আমাদের বাড়িতে চলে আসবেন, আর গাড়ি না দিতে পারলে নিজের মেয়েদের না হয় তখন ফিরিয়ে নিয়ে আসবেন। আরে তুমি খুব বজ্জাত লোক তো কিশোর। নিজের ছেলেদের বিয়ে করাতে এসেছো না সৌদা করতে এসেছো? এই মোড়ল, এত বেশি বকো না তো। যদি ওই ল্যাংড়া আর অন্ধ মেয়েদের প্রতি এতই দয়া হয় না, নিজের বাড়ির বউ করে নিয়ে যাও না। কে বারণ করেছে? করিয়ে দিতাম যদি আমার 3টে ছেলে হতো, কিন্তু আমার তো একটাই ছেলে, আর শ্যামের যে 3টে মেয়ে। আর তোমাকে গাধায় চড়িয়ে জুতো মারতে মারতে গ্রাম থেকে বের করে দিতাম। আরে আমরা তাহলে চলে যাচ্ছি। তোমরা না বরং এখন টর্চ জেলে এই ল্যাংড়া আর অন্ধ মেয়েদের জন্য একটা শ্বশুর বাড়ি খুঁজে নিও। এই এদেরকে একটা টর্চ দিয়ে দে তো, মেয়েদের জন্য শ্বশুর বাড়ি খুঁজতে যাবে। বাবা বিমল, এদিকে একটু আয় তো। ভাই শ্যাম, তুমি বলো, তুমি তোমার কোন মেয়ের সাথে আমার এই ছেলের বিয়ে দেবে? প্রধানবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমরা 3 বোন আলাদা থাকতে পারবো না। আমার এই 2 বোনের ভরসা একমাত্র আমি, তাই আমরা 3 বোন একই বাড়িতে যাব, নয়তো। বিয়ে তো হবে রে মা, আর এই লোভী কিশোরের সামনেই হবে। ভাই শ্যাম, আমার তো একটাই ছেলে, কিন্তু তোমার শুনতে খারাপ লাগলেও এখন আর যে কোনো রাস্তাই নেই। এখন আমি যখন তোমাকে কথা দিয়েই দিয়েছি, তখন আমার ছেলে তোমার এই 3 মেয়েকেই বিয়ে করবে। গ্রাম প্রধানের কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তখনই রীতির কাঁধ ধরে রীতি আর প্রীতি প্রধানের পায়ে প্রণাম করে, আর তারপর ওই মণ্ডপেই 3 বোন সারা জীবনের জন্য একসঙ্গে হয়ে যায়। আর অগ্নি সাক্ষী রেখে 3 বোন একটা ছেলেকেই বিয়ে করে নেয়, আর সেই ছেলেটি হয়ে যায় 3 বোনের এক বর। আর কিশোরীলাল তার 3 ছেলেকে নিয়ে অপমানিত হয়ে খালি হাতে সেখান থেকে ফিরে যায়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।